মাদ্রাসা পড়ুয়ারা এই মোল্লা মৌলবী জঙ্গি জেহাদিরাই 1947 সালে এই মানচিত্র আনছে। যদি না আনতো তাহলে আজকে যারা ওই যে 500 টাকার জন্য হুজুরদের নিয়ে ঝগড়া মানে কি করবেন, এই হুজুরা কি করে সেটা 1947-এ দেখাই দিচ্ছে। এই বাংলাদেশ আজকে দাঁড়ায় আছে এটার জন্য এই মোল্লাতন্ত্র আমাদের অবদান। 200 বছরের ব্রিটিশ গোলামি থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে, ম্লেচ্ছ জবনের বাদ থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে। আমরা ছিলাম নিচু জাত, আমাদের এই খাজনা নীলকর, আমাদের খাজনা প্রথা, জমিদারদের দাসত্ব থেকে এই মোল্লারা এই জঙ্গি জেহাদিরা আমাদেরকে রক্ষা করছে। সুতরাং তাদের প্রতি আমি ঋণী আমার জায়গা থেকে। আমার হুজুররা ছাড়া আমাদের অস্তিত্ব ইতিহাস কেন বলেন না? আজকে 1000 বছর ধরে আমরা মুসলিমরা নির্যাতিত। লক্ষ্য করে দেখেন, 53 বছরই ধরি, 53 বছরে যদি দেখেন আজকে মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা করলেও বিসিএস পরীক্ষা দিতে পারে না, অথচ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার সংস্কৃত পালি পড়লেই সে বিসিএস দিতে পারে। কি হাস্যকর না বিষয়টা? শুধুমাত্র আলেম হওয়ার কারণে এটা পারে না। তো এই বিষয়গুলো নিয়ে আলেমদের আন্দোলন করা উচিত। আলেমদের অবদান নিয়ে কটাক্ষ করার প্রসঙ্গে আমি বলি যে এবার ছাত্র আন্দোলনে আলেমদের কোনো ইন্টারেস্টই নাই এখানে, তবুও তারা ছাত্রদের পাশে এগিয়ে এসেছে। 70-এর অধিক আলেম শহীদ হয়েছে, যাদের মধ্যে 14 জন হাফিজুল কোরআন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম বলতে চাই না, আপনাদের যারা ইন্টারেস্টেড তাদের কয়জন শহীদ হয়েছে? আলেমদের তো কোনো ইন্টারেস্ট নেই, ওরা তো বিসিএস দিবে না ভাই, ওরা তো চাকরি করবেও না, কিন্তু ওরা 74টা প্রাণ 75টা প্রাণ দিছে। ওরা আল্লাহর উপরে ভরসা করে গেছে, নাস্তিকতার জন্য যায় নাই ভাই। এই রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় অবদান মাদ্রাসার। ব্রিটিশরা সর্বপ্রথম আইসা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করতে চাইছে। এদের একটা মাথা ব্যথা। আলিয়া মাদ্রাসা কিন্তু আমরা মুসলিমরা বানাইনি, যদি আমি ভুল না বলে থাকি, এটা ব্রিটিশরা বানাইছে। এটা কারণ আছে, মাদ্রাসা যে কয়টা পড়ছে সব কয়টাই ব্রিটিশদের এই দেশ থেকে ভাগায় ছাড়ছে। দিল্লি গেটে গিয়ে দেখেন ম্যাক্সিমাম শহীদ মুসলমান। এই মাদ্রাসা পড়ুয়ারা এই মোল্লা মৌলবী জঙ্গি জেহাদিরাই 1947 সালে এই মানচিত্র আনছে। যদি না আনতো তাহলে আজকে যারা ওই যে 500 টাকার জন্য হুজুরদের নিয়ে ঝগড়া মানে কি করবেন, এই হুজুরা কি করে সেটা 1947-এ দেখাই দিচ্ছে। আর এই হুজুররা যদি কি 47-এ সেটা না করতো তাহলে গরু মাংস খাওয়ার জন্য আপনার বোনকে ধর্ষণ করা হইতো, 16 জন মিলে গুজরাটে ধর্ষণ করা হইতো, আপনার মা বোনকে ধর্ষণ করে রাস্তা দিয়ে উলঙ্গ করে হাঁটানো হইতো। আর একটা ফুটেজ তো দেখাইলামই আপনাকে, ফুটেজটা আপনার জন্য আরেকবার দেখাই। এভাবে মাইরের চোটে আপনি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে থাকতেন। অতএব এই হুজুরদের আমি ফ্রাঙ্কলি বলি, এই হুজুরদের লাগবে না, কিন্তু হুজুররা ছাড়া আমাদের অস্তিত্বও থাকবে না। আজকে বাংলাদেশ আর ভারতের মধ্যে আপনার যদি বর্ডার উঠে যায়, আমি কিন্তু চরমনাই পীরকে পছন্দ করি, ফজলুল হক সাহেবকে, এই একটা কারণে ওনার বিচক্ষণতা আছে। উনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বর্ডার আছে, বর্ডারটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী। ওনার সারমর্ম ভাবার্থই সেটা হলো কাঁটাতারের বেড়া 100 বছর পরে ভাইঙা যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এমন কিছু জায়গা আছে যে কাঁটাতারের বেড়াও নাই, কিন্তু সে জায়গায় দুইটা দেশ এক হয় না কেন? এক হয় না শুধুমাত্র ওপারে হিন্দু এপারে মুসলমান, শুধুমাত্র ইসলামের কারণে এই দেশটা ঠিক আছে। এই দেশ যতদিন মুসলমান থাকবে ততদিন এই দেশ ভারতের অঙ্গরাজ্য হবে না। এই আলেম ওলামারা কতটুকু করছে সেটা আপনি আফগানে দেখছেন, আজকে আপনি ইরানে দেখছেন, ইসলামী রেভুলেশন ঘটে আজকে তারা পরমাণু শক্তিধর, কিন্তু সেকুলার রাষ্ট্র ইরাক ধ্বংস, সেকুলার রাষ্ট্র আরাকান ধ্বংস, সেকুলার রাষ্ট্র হায়দ্রাবাদ শেষ, সেকুলার রাষ্ট্র কাশ্মীর শেষ। সেকুলারিজম আমাদের রক্ষা করে নাই। কাশ্মীরে যদি একজন মুসলিম রাজা থাকতেন তাহলে কাশ্মীর আজকে ভারতের অঙ্গরাজ্য হইতো না, কাশ্মীরি মা বোনদের গণধর্ষণের শিকার হইতে না। অতএব এই আলেমুল্লামারা আমার অস্তিত্ব রক্ষা করছে। আজকে মাদারীপুরে যে ঘটনাটা ঘটছে সেটা এখানকার নিয়মিত আইনানুগ বিধান হইতো, মসজিদে কোনো আজান দেওয়া যাইতো না, এই আলেমরা আমাকে সেই স্বাধীনতাটা দিছে। আপনি নোয়াখালী রায়টের আগে ক্যালকাটা কিলিংটা দেখেন, বিহার হত্যাকাণ্ড, উত্তরপ্রদেশের হত্যাকাণ্ড, কচুকাটা করছে এই আলেমদের, এই মোল্লাদের কারণে বাইচা আছেন। আজকে এদেরকে গালি দিতে পারেন, এটাও তাদের আপনাদের প্রতি তাদের দয়া, তারা চুপ করে শোনে। যাই হোক, আমিও গালি দেই,
কথা না শুনলে সেটা আবার আমার মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু এটা তাদের অবদান। আর 1947 সালে এই মানচিত্র না হইলে ভাই 71 সালে ওপেন চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশের সবাইকে, সারা পৃথিবীর সবাইকে, ভারত কখনো 71 সালে পৃথিবীর বুকে কোনো মারপু ছেলে নাই যে ভারতের মাটি কাইটেই বাংলাদেশ বানাইতো। ওপেন চ্যালেঞ্জ, আমার ফাঁসি চাই আমি যদি ভুল বলে থাকি। ভারত যাকে ধরে তার মানচিত্র থাকে না। সুতরাং এই বাংলাদেশ আজকে দাঁড়ায় আছে, এটার জন্য মোল্লাতন্ত্র আমাদের অবদান। 200 বছরের ব্রিটিশ গোলামি থেকে মোল্লারা আমাদের রক্ষা করছে, ম্লেচ্ছ জবনের বাদ থেকে মোল্লারা আমাদের রক্ষা করছে। আমরা ছিলাম নিচু জাত, আমাদের এই খাজনা নীলকর, আমাদের খাজনা প্রথা, জমিদারদের দাসত্ব থেকে মোল্লারাই জঙ্গি জেহাদিরা আমাদেরকে রক্ষা করছে। সুতরাং তাদের প্রতি আমি ঋণী আমার জায়গা থেকে। আমার আফসোস লাগে আজকে 8 দফা দাবির কথা বলে, কিন্তু 8 দফা দাবি পুরোপুরি 47-কে ডিনাই করা। 47-এ বাংলা প্রেসিডেন্সি ভাঙে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জিরা 80% জায়গা নিয়ে গেলেন। আমি বিহারের মুসলমানরা, পশ্চিমবাংলার মুসলমানরা, আমি পাইলাম টোটাল 20% জায়গা। আজকে আবার আপনি আইসা আবার বলতেছেন আমাকে সেই 20% জায়গার ভিতরে আবার আপনাকে জায়গা দিতে হবে। কেন? সিএসএ আপনার নাম আছে। সিএসএ আপনার নাম কে ঢুকাইছে? আমি ঢুকাইছি? সিএসএ আপনি ব্রিটিশদের সাথে লিয়াজু করে ঢুকাইছেন। ব্রিটিশ দেশে জমিদারি প্রথা আসছে কত সালে? 1793 সালে। সেখান থেকে আপনারা এই জমিতে এই নামগুলো ঢুকাইছেন, রেকর্ড আপনারা করে নিয়েছেন। আরে ভাই সেগুলো সব বাদ দেন, 47-এ পার্টিশনের পর আমার মুসলিমদের নিরাপত্তার যে ভূমি সেইটা দেন। আমি সিলেটের করিমগঞ্জেও জিতছি, সেই জমিটা আমাকে দেন। আজকে সেই সিলেটের করিমগঞ্জের নাম আপনি চেঞ্জ করছেন, আর আজকে যদি আমি গোপালগঞ্জের নাম রাখি করিমগঞ্জ, তাইলে দেখবেন প্রথম আলো কি করে। কিন্তু এটা নিয়ে প্রথম আলো একটা নিউজ করে নাই। প্রথম আলো হ্যাজ টু বি ব্যান্ড। আমার দেশে বিদেশি কোনো থেকে কেউ আইসা হেট্রেট প্রচার করবে, আমাকে ডেমোনাইজ করবে, আমি তাকে এই লাইসেন্স দিতে পারি না। তাকে এই দেশে থাকতে হইলে আমার দেশের ইন্টারেস্ট, আমার দেশের আইন কানুন, আমার দেশের কমিউনিটির প্রতি শ্রদ্ধাশীল থাইকেই এই দেশে ব্যবসা বাণিজ্য সংবাদ প্রচার করতে হবে, এবং পৃথিবীর কেউ দেবে না। টু বি কোয়াইট ফ্রাঙ্ক, ফর ইউর কাইন্ড এক্সেলেন্সি, সাউথ চায়না মর্নিং পোস্টে আপনি আমেরিকার পক্ষে একটা পোস্ট লেখেন তো। আপনি জানতো সিএনএন বা ফক্স নিউজে আপনি চায়নার কমিউনিজম বা নর্থ কোরিয়ার শিজিং, আপনার নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের পক্ষে বা কমিউনিজমকে প্রমোট করে একটা নিউজ করেন তো, দেখি আপনার কতটুকু স্বাধীনতা দেয়। আপনি জানতো ইসরায়েলে বৈশা আপনি ইরানের পক্ষে কিংবা পাকিস্তানের পক্ষে একটা নিউজ করেন হারেস পত্রিকায় বা জেরুজালেম পোস্টে, দেখি আপনাকে বন্ধ করে কিনা। ওখানে তো আল জাজিরার মতো ইন্টারন্যাশনাল মিডিয়াই বন্ধ করে দেয়। প্রত্যেকের নিজস্ব গন্ডি এবং ইন্টারেস্ট থাকতে হয়। প্রথম আলো এই দেশে বলে দিল্লি সার্ভ করবে, ডেইলি স্টার দিল্লি স্টার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবে, আমার আলেমুল আমাদের জঙ্গি বানাবে, আর আমার সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে বা টলারেট করতে হবে। আর এটার প্রতিবাদ করলে আমি রেডিক্যাল। আই ওয়ান্ট টু বি দ্যাট মাচ রেডিক্যাল। আমি সেই ধরনের মৌলবাদ চাই। এই ধরনের মৌলবাদ এটা আমার আত্মরক্ষার অধিকার। কারণ পৃথিবীতে যত স্বাধীনতা হয়েছে, রাষ্ট্র স্বাধীন হয়েছে, সবাইকেই সন্ত্রাসী বলা হয়েছে। জর্জ ওয়াশিংটন, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী সবই সন্ত্রাসী। সন্ত্রাসী না হয়ে কেউ স্বাধীনতা পায়নি। ওইদিকে আর যাবো না। আমি একটা কথা বলি, ইসকন কিন্তু আজকে বলছে রাষ্ট্র, রংপুরে সম্ভবত বলছে রাষ্ট্রধর্ম হতে দিবে না। কিন্তু এই ইসকন তো ইংল্যান্ডেও আছে। ইংল্যান্ডের রাষ্ট্রধর্ম তো অ্যাংলিকান খ্রিস্টান। ওরা তো সেই দেশে এই কথা বলে না। শুধু সরি ভাই, এটা না, ইসকন তো প্রতিষ্ঠা হয়েছে আমেরিকাতে, সেই আমেরিকাতে তারা কথা বলতেছে না। আমেরিকাতে তারা প্রতিষ্ঠিত হয়। আমেরিকায় কোন নন খ্রিস্টান, সো ফার আই নো, ইফ আই এম নট রং, আমেরিকায় কোন নন খ্রিস্টান প্রেসিডেন্ট হইতে পারে না যতটুকু আমি জানি। ইসকন তো সেই জায়গায় কোনো কথা বলে না। 1966 তারা ওখানে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু কথা বলতে পারে না, মারি খায়। ওখান থেকে সন্ত্রাসী বলে ভাগাই দিছে, সিঙ্গাপুর থেকে ভাগাই দিছে তাদেরকে। হ্যাঁ, তাদের পাথর লাথি দিয়ে বের করে দেবে জঙ্গিপনা করলে। আপনার ইসকন বাংলাদেশে যেটা বলতে চায় বা যে ন্যারেটিভটা আমি বা হিন্দু আমার ভাইদের কাছ থেকে আমি শুনছি, যে ঈদে 3 দিন ছুটি, পূজায় কেন 1 দিন ছুটি, কথাটা কিন্তু প্রাসঙ্গিক। কিন্তু আফসোসের বিষয়, আপনি যান ভুটানে যান, পূজার ছুটি কয়টা? নেপালে যান, পূজার ছুটি কয়টা? আরে ভাই ভারতের এই বেশি না, সিলেটের উত্তরে মিজোরামে যান, পূজার ছুটি কয়দিন দেখেন তো। আপনি তো জন্ম হয়েছে ইসকনের আপনার নিউ ইয়র্কে, আমেরিকায় পূজার ছুটি কয়দিন? সেই জায়গায় দাবি করেন না কেন? লাথি দিয়ে বের করে দেবে সেই ভয়ে? ইংল্যান্ডে পূজার ছুটি দাবি করেন না কেন? লাথি খাবেন সেই ভয়ে? আপনি বলতেছেন যে অর্পিত সম্পত্তি আপনাকে দিতে হবে,
মানে 1968 এনিমি প্রপার্টি অ্যাক্ট, কিন্তু পাকিস্তান থেকে যে মুসলমানরা, ভারত থেকে যে মুসলমানরা চলে আসছে, তাদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি, ভারত সেগুলো কি সেখানকার মুসলমানদের ফেরত দিছে? আপনি 47-এ বাংলা প্রেসিডেন্সি ভাগ করে জমি নিয়ে গেছেন আমার, এগুলো সব ছিল সিরাজউদ্দৌলার জমি, আমার সেই জমি ফেরত দেন। আপনাকে এই জমি আপনার নামে রেকর্ড দিছে কে? ব্রিটিশকে এই ক্ষমতা দিছে কে? এই দেশে এই স্টেজে আমরা চারজন, মনির ভাই, আমি, সালাউদ্দিন ভাই, কাজী অপু ভাই, সব জমি আমরা আমরা চারজনই এইখানে আছি, কিন্তু হাজার কোটি বছর ধরে এই জায়গায় আমরা চারজন, কিন্তু সব জমি মনির ভাইয়ের নামে রেকর্ড হয়ে রয়েছে। আর আমার কোনো জমি নেই। কে ভাই, আমি আমার ডিএনএ টেস্ট করেন, আমি কি সৌদি থেকে আসছি? আমি কি আফগান থেকে আসছি? ইরাক থেকে আসছি? আপনার নামে সব জমি সিএস রেকর্ডে আসে কেন, আমার নামে নাই কেন? বাংলা ভাগ করে 80% জমি আপনি 47-এ নিয়ে গেছেন বিহারীদেরকে। বিহারীদেরকে স্বাধীনতার পরও ভারতীয় বাহিনী নির্যাতন করছে, এই জমিগুলো বিহারীদের। আমি আজও দাবি করতেছি, এদেশের অর্পিত সম্পত্তিগুলো 47-এর চেতনার প্রতি ন্যূনতম লজ্জাবোধ সম্মান প্রদর্শন করে বিহারীদেরকে ফিরিয়ে দেয়া হোক। আমরা আমাদের, আর যদি নাও দেওয়া হয়, আমরা এই কথা বলতে চাই যে আমরা আমাদের অস্তিত্ব সিকিম, হায়দ্রাবাদ, আরাকান কিংবা কাশ্মীরের মতো আর ছাড় দেব না। আরাকানে যেভাবে আমাদের গণহত্যা, গণধর্ষণের শিকার হইতে হয়েছে, সেকুলারিজমের নামে আমরা আমাদের মানচিত্রে কোন বঙ্গভূমি ভূমিপুত্রদের টলারেট করব না। এ ভূমিতে তারা বঙ্গপুত্র নয়, এ ভূমিতে আমরা বঙ্গপুত্র, প্রকৃত পুত্র, আমাদের ডিএনএ তে তাই আছে।